ইতিপূর্বে আমরা বিশেষ করে সালোকসংশ্লেষণ নিয়ে পুরোপুরি আলোচনা করেছি। তো ১ম দেখো যে শ্বসন বিষয়টা কি? তো শ্বসন বিষয়টা বলতে গেলে সবার আগে ইংলিশে দেখি respiration। তো শ্বসনটা বলতে যাকে প্রশ্ন করা হয়তো স্কুলের মধ্যে দেখতাম যে মেক্সিমাম বলতো যে আমরা যে শ্বাস-প্রশ্বাস নেই সেটাকেই শ্বসন বলে। আসলে এটা এরকম না। শ্বসন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে খাবারগুলা খাই, এই খাবারগুলা যে প্রক্রিয়ায় আমাদের ভেঙে শক্তি তৈরি করে সেটাকে বলা হয় কি শ্বসন। তো এইখানে একেবারে ডিটেইলস একটা ইতিহাস লিখে রাখছে সেটা তোমরা নিজেরা একটু পড়ে নিবা। তবে এইখানে শ্বসন কাকে বলে সংজ্ঞাটা নাই। সংজ্ঞাটা নাই তার মানে তোমরা নিজেরাই সংজ্ঞাটা কি করে ফেলতে পারো? তৈরি করতে পারবা। এই যে লাইনগুলো আছে আমাদের দেখো যে লাইনটা এটাকে তোমরা শ্বসনের সংজ্ঞা বানায় ফেলতে পারবা। যেমন কি আছে আমাদের ১ম যদি যাই আমরা যে এই যে এটা কেটে দিবা। এইটা দরকার নাই। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এখানে বলবা যে প্রক্রিয়ায় অথবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ঠিক আছে? জীবদেহ যৌগিক খাদ্য দ্রব্য জারিত করে সরল খাদ্য দ্রব্যে পরিণত হয় এবং কি শক্তি উৎপাদন করে তাকে শ্বসন বলে। ঠিক আছে? সংজ্ঞাটা লিখবা এখান থেকে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল খাদ্যদ্রব্যে পরিণত করে তাকে কি বলে? শ্বসন বলে। আচ্ছা এরপরে আমরা যদি যাই শ্বসনের প্রকারভেদের মধ্যে শ্বসন কত প্রকার এবং কি কি তো শ্বসনের প্রকারভেদগুলোর মধ্যে আমাদের শুরুতে আসবে যে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মানে বিশেষ করে অক্সিজেন লাগে না লাগে এর উপর ভিত্তি করে শ্বসনকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তো শ্বসনের সময় বিশেষ করে অক্সিজেন লাগে না লাগে এর উপর বেশ করে শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে কি অবাত শ্বসন সবাত শ্বসন ডিটেলস দেখো এখানে একটু বলছে খুব সহজ ভাষায় তোমাদের শ্বসন আলোচনা করা হয়েছে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বাসনিক বস্তু অক্সিজেনের প্রয়োজন হবে তার মানে এটার মধ্যে অক্সিজেন লাগতেছে অবাত শ্বসনে কি লাগবে না অক্সিজেন লাগবে না যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু হচ্ছে কোনগুলা যেমন শর্করা লিপিড প্রোটিন বিভিন্ন জৈব অ্যাসিড এগুলো সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং কি পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপাদন হয় তাকে সবাত শ্বসন বলে তাহলে সবাত শ্বসনের সংজ্ঞাটা থেকে আমরা যে জিনিসগুলো জানলাম দেখো পয়েন্ট আকারে যদি বলি আমরা এটার মধ্যে অক্সিজেন লাগবে এবং যে শ্বসনিক বস্তুগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে কিভাবে জারিত হবে এবং এইগুলো জারিত হয়ে কি করবে কার্বন ডাই অক্সাইড পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপাদন করবে সেটাকে আমরা শ্বসন বলতেছি আর এখানে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে দেখো যে শ্বসনিক বস্তু কি তাহলে পরীক্ষাতে বলবা যে সকল বস্তু শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে শ্বসনিক বস্তু বলে যেমন শর্করা লিপিড প্রোটিন এগুলোর সংজ্ঞা দিয়ে দিবা এরপরে আছে আমার সবাত শ্বসন কি সবাত শ্বসন হলো উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া ঠিক আছে এই দেখো বিক্রিয়াটা দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের একটা বিক্রিয়া দিচ্ছে এখানে যে সবাত শ্বসনের মধ্যে যে বিশেষ করে কি আছে আমাদের গ্লুকোজ ঠিক আছে সবার শেষে মানে কি এখানে এই যে শর্করা যেটা আছে এই শর্করাটা আমরা যে সব খাবারগুলা খাই আমরা যে খাবারগুলা খাই সবগুলা দিন শেষে গিয়ে কি হবে গ্লুকোজে রূপান্তর হবে ঠিক আছে গ্লুকোজে রূপান্তর হয়ে সেটা শক্তি তৈরি করে আর আমাদের কোষ কি করে একমাত্র সরল শর্করাই গ্রহণ করতে পারে দেখো গ্লুকোজ কি করতেছে এই যে আমরা বিশেষ করে অক্সিজেনের সহায়তায় কিন্তু অক্সিজেন উপস্থিতি ঠিক আছে বিশেষ করে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এই অক্সিজেনটা আমাদের খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করবে মানে সব গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে কার সহায়তায় বিভিন্ন এনজাইমের সহায়তায় এই নামগুলো দেয় নাই কোন কোন এনজাইমগুলো লাগে এর মধ্যে দেখো ছয় অণু কার্বন ডাই অক্সাইড ছয় অণু পানি এবং কি আছে শক্তি বিপুল পরিমাণ শক্তি কত শক্তি 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপাদন করে ঠিক আছে তাহলে এটা আমরা বললাম সবার শেষে একটা বিক্রিয়া করলাম সেটা হচ্ছে কি গ্লুকোজ কি করবে এক অণু গ্লুকোজ ছয় অণু কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করবে ছয় অণু কার্বন ডাই অক্সাইড ছয় অণু বিশেষ করে ছয় অণু পানির সাথে বিক্রিয়া করে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে এরপরে দেখো যে কথাটা বলছে এখানে খুব ইম্পর্টেন্ট যে এর সমাজশোষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে মোট কত ৬ অণু কি করবে কার্বন ডাই অক্সাইড ৬ অণু পানি এবং কি আছে ৩৮টি এটিপি উৎপাদন হয় যে এটিপি আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি এটিপি মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন কয়টা ৩৮টা তাহলে এইখান থেকে প্রত্যেকটা পয়েন্টের বিপরীত করলে অবশেষণে তুমি কি পাবো জিনিসগুলো পেয়ে যাবা তাহলে আমরা একটু যাও অবশেষণে যাই অবশেষণে ২ এটিপি উৎপন্ন হয় তো দেখো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতি থাকে মানে অক্সিজেন লাগে না তাকে কি বলা হয় অবশেষণ বলে ঠিক আছে আমরা ওটার মধ্যে দেখছিলাম কি অবশেষণে অক্সিজেনের উপস্থিতি লাগে আচ্ছা যে শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরে বিভিন্ন এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয় বিভিন্ন প্রকার জৈব যৌগ মানে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করে তাকে অবশেষণ বলে তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটার মধ্যে প্রথম যদি আমরা পয়েন্ট আকারে বলি যেটার মধ্যে অক্সিজেন লাগবে শ্বসনিক যে বস্তুগুলো আছে সেগুলো কি হবে আংশিক রূপে জারিত হবে এবং ওই বিভিন্ন প্রকার কি জৈব অ্যাসিড তৈরি করে যেমন ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হবে আহ, অথবা কি আছে কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করে খুব বেশি শক্তি উৎপাদন করে না তাহলে এই বইয়ের মধ্যে একটা সংজ্ঞা দিচ্ছে আরেকটা সংজ্ঞা দেয় নাই মানে বিক্রিয়া দেয় নাই যেটা হচ্ছে গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সাথে যে অ্যালকোহল ইথাইল অ্যালকোহল মানে কি ওই যেটা আমাদের মদ হিসেবে পরিচিত সেটাকে অ্যালকোহল বলা হয় এবং কি আছে ২ অণু কার্বন ডাই অক্সাইড কি আছে ৫৬ কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে
ঠিক আছে? উদাহরণ হিসেবে বলছি এখানে যে কিছু অণুজীব আছে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদির অপচয়ন হয়ে থাকে। তাহলে এখন এটার একটা যদি আমরা পার্থক্য পড়ি, ঠিক আছে? যে অসমাপ্ত এবং অবচয়নের মধ্যে পার্থক্য কি? তাহলে শুরুতে বলতে পারবো এটা অক্সিজেন লাগে, এটা অক্সিজেন লাগে না। শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণভাবে জারিত হয়। তার মধ্যে সবাতের মতো অবাতের মতো সম্পূর্ণভাবে জারিত হয় না। উৎপাদন বস্তু বল বা এটিপি শক্তি বল আর এটার মধ্যে একটু দেখে রাখো এখানে কত অণু ২ অণু এটিপি উৎপন্ন হয়। আমরা যদি একটু পার্থক্যটা দেখি সেটা একটু করি। এই যে দেখো পার্থক্যটা। পার্থক্য তোমাদের বলবো না, এটা একটু পজ করে তোমরা পার্থক্যগুলো লিখে ফেলো। ঠিক আছে? যেমন এখানে কি আছে অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয় না। পারিবারিক সম্পূর্ণ বিজারিত হয়ে কি উৎপন্ন হয়, ঠিক আছে? এটা তোমরা একটু লিখে ফেলো, এটা এখন বলতেছি না। ভিডিওটা পজ করে এটা তোমরা লিখো। আচ্ছা, এরপরে আমাদের পার্থক্যটা লিখবা। পার্থক্যটা ওই পরীক্ষাতে প্রায় সময় আসে। পার্থক্য এখানে একটু বেশি পরিমাণে আছে। একটু বেশি পরিমাণে একবার পড়লে তোমরা সহজেই বুঝতে পারবে। এর মধ্যে সহজ করে একটা পার্থক্য দেওয়া আছে। দেখো বইয়ের যে কথাগুলো পড়ছো সেইগুলো তোমরা এখানে বলে ফেলতে পারবা। ঠিক আছে? যে অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে? এই পার্থক্যগুলো করবা। এরপরে আমরা যাবো বিশেষ করে শ্বসনের যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো নিয়ে আমরা এখন কি আলোচনা করব। শ্বসনের পর্যায়গুলোর মধ্যে আমরা কি করছিলাম সেটা দেখি আমরা একটু। সো সবার শ্বসনের আমাদের পর্যায়গুলো আছে ৪ টা পর্যায় আছে বিশেষ করে। সবার শ্বসনের কয়টা পর্যায় আছে? ৪ টা পর্যায় আছে। সেটা হচ্ছে কি পর্যায়গুলো একটু আমরা যদি দেখি। ১ম পর্যায়ে ৪ টা ধাপে সম্পন্ন হয়। একটা ১ম ধাপের নাম কি গ্লাইকোলাইসিস, এসিটাইল কোসৃষ্টি, ক্রেবস চক্র আর একটা হচ্ছে কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ঠিক আছে? এই ৪ টা ধাপের মাধ্যমে সবার শ্বসন সংঘটিত হয়। তো এই যে শ্বসন প্রক্রিয়াগুলো আছে, এই শ্বসন বিক্রিয়াগুলো উদ্ভিদের কোন জায়গায় উদ্ভিদ বা প্রাণীর কোন জায়গায় ঘটে? সবটি বিক্রিয়া উদ্ভিদের কোষের মধ্যে ঘটে। তো প্রথম যে গ্লাইকোলাইসিস আছে এই গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে ঘটে, বাকি যে ৩ টা বিক্রিয়া আছে সবগুলো কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। ঠিক আছে? তো এই বিক্রিয়াটার মধ্যে আমাদের সবার আগে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস। এটার বিষয়টা কি এবং এটার মধ্যে কি জিনিস উৎপাদন হয়। তাহলে আমরা একটু যে কথাটা পড়ে আসছিলাম শুরুতে যে সবচ্চয়নের মাধ্যমে আমরা দেখছি যে এক অণু গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়েছিল সবচ্চয়নের মধ্যে, যে এক অণু গ্লুকোজ ভেঙে আমাদের এই এক অণু গ্লুকোজ ভেঙে ৬ অণু কার্বন ডাই অক্সাইড, ৬ অণু পানি এবং কি ৩৮ অণু অ্যাটিভ উৎপাদন হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা এই যে এখানে দেখব। ঠিক আছে? তো এই পুরা ধাপগুলো পড়ার আগে আমরা যদি একটু চার্টটা দেখে আসি তাহলে তোমাদের সহজ হবে এবং তোমরা সহজেই বুঝতে পারবা। এই যে দেখো, এই চার্টটা ইম্পোর্টেন্ট। পরীক্ষার মধ্যে তোমাদের প্রচুর পরিমাণে এই চার্ট আসবে। ঠিক আছে? যে এই চার্টটা তোমাদের দিয়ে প্রশ্ন হবে অনেক। যে এই চার্টটা একটু খুব ভালো করে দেখবা। ঠিক আছে? এই চার্টটা অনেকটা গণিতের মতো। তোমরা যদি বুঝতে পারো তাহলে সহজেই নিজেরাই কি করতে পারবা। তো প্রথম দেখো গ্লাইকোলাইসিস যে বিক্রিয়াটা আছে। তো আমরা এখন এই চার্টটার মধ্যে কি জিনিসটা বলবো সেটা বলবো যে এক অণু গ্লুকোজ ভেঙে কিভাবে এই যে দেখো ৩৮ অণু এটিপি এবং কি আছে ৬ অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। এবং এই যে বিভিন্ন ধাপগুলোর মধ্য দিয়ে হইতেছে প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করবো। এখানে যে কথাগুলো বলবো সেখানে ভিতরে ওই আলোচনাগুলো আছে। প্রথম ধাপটা বলতেছি নাম কি গ্লাইকোলাইসিস। ঠিক আছে? তো এই গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে কে অংশগ্রহণ করবে প্রথম? যে কোনো গ্লুকোজ কি অংশগ্রহণ করবে। তাহলে এই বিক্রিয়াটার মধ্যে দেখো যে সবার আগে এক অণু গ্লুকোজ ভেঙে খুব ভালো করে বলবা যে এক অণু গ্লুকোজ ভেঙে কি উৎপাদন হবে? ২ অণু পাইরুভিক অ্যাসিড, ২ অণু NADPH, ডিপি, ডিএইচ আর এটা হচ্ছে কি ৪ অণু এটিপি। মানে এক অণু গ্লুকোজ ভেঙে এই ৩ টা প্রোডাক্ট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ২ অণু পাইরুভিক অ্যাসিড, ২ অণু NADH আর ২ অণু কি ৪ অণু এটিপি উৎপাদন হবে। আচ্ছা, এর মাঝখানে দেখো এই যে ৪ অণুর যে এটিপি উৎপন্ন হইছে, এই ৪ অণু এটিপির মধ্যে ২ অণু এটিপি কি হয়ে যাবো? খরচ হয়ে যাবো। ঠিক আছে? ২ অণু এটিপি কি মানে খরচ হয়ে যায়। ঠিক আছে? এরপরে তাহলে আমরা টোটাল এটিপি হিসাব করি। ঠিক আছে? টোটাল এটিপির মধ্যে দেখো এই পাইরুভিক অ্যাসিড এখানে আর ভাঙবে না। পাইরুভিক অ্যাসিডটা এটা পরবর্তী ধাপে বিশেষ করে এসিটাইল কোর মধ্যে সেটা চলে যাবে। মানে ওটা পরের ধাপে গিয়ে ভাঙবে। তাহলে এইখানে আমরা যদি একটু পড়ি যে আমাদের কি আছে ২ অণু NADPH, তাহলে ২ অণু NADH এইটা সমান সমান কি এটা একটু জানতে হবে। এই যে এখানে দেখো এক অণু NADH অথবা এক অণু NADH2 এইটা সমান সমান কি পাইতেছো তুমি? ৩ অণু এটিপি সমান শক্তি। মানে এক অণু NADH সমান সমান কি ৩ অণু এটিপির সমান শক্তি। তাহলে তুমি এখানে দেখো তোমাকে তাহলে দেওয়া হলো কত অণু? ২ অণু NADH, তাহলে এটা সমান সমান কত হবে? ৩ দুগুণে ৬, ৬ অণু এটিপি হবে না? কারণ আমরা জানি এক অণু সমান সমান যদি ৩ অণু হয় এটিপি, তাহলে ২ অণু সমান সমান কত পাইতেছি আমরা? ৬ অণু এটিপি। আচ্ছা, তাহলে এইখানে একটু খেয়াল করো যে ২ অণু NADH সমান কি ৬ অণু এটিপি আর এখানে হচ্ছে কি ৪ অণু এটিপি। তাহলে টোটাল গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে উৎপাদিত বস্তুর মধ্যে কত অণু এটিপি উৎপন্ন হয়? ১০ অণু এটিপি উৎপাদন হয়। এই ১০ এর মধ্যে ২ অণু খরচ হয়ে যাবে, থাকবে কত? ৮ অণু এটিপি। তাহলে আমরা কি পেলাম? গ্লাইকোলাইসিস বিক্রিয়া মানে নিট উৎপাদন পেলাম কত? ৮ অণু এটিপি। ক্লিয়ার আছে বিষয়টা? আচ্ছা, তাহলে উৎপাদন হয়েছে ১০ অণু এটিপি, ২ অণু খরচ, ৮ অণু এটিপি আমাদের কি রয়ে গেছে। এটা থাকবে জমা। এরপরে যাও এখন এসিটাইল কোর মধ্যে।
এই এসিটাল ক্লোর মধ্যে কে অংশগ্রহণ করবে? এই যে তোমার ২ অণু পাইরুভিক যেটা আছে, যেটা বলছিলাম যে পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে। এই যে দেখো, এখানে ব্যয়িত বস্তু কি? ২ অণু পাইরুভিক অ্যাসিড। এই ২ অণু পাইরুভিক অ্যাসিড কি করবে? ভেঙে দেখো কি উৎপাদন হয়। আমরা কিন্তু সবগুলা পড়তেছি কিন্তু ১ অণু গ্লুকোজ থেকে। তাহলে 2 অণু ভেঙে আবার কি 2 অণু এসিটাল কোষ সৃষ্টি হবে। সাথে কি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NaDH, ঠিক আছে? তাহলে এটাও আমাদের উৎপাদন হইতেছে। তাহলে আমাদের কি এই 2 অণু এসিটাল কোষ যেটা আছে এটা পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে। এটা আর এখানে হবে না। এখন আমরা দেখি শক্তি কতটুকু উৎপাদন হয়। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে এসে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড রয়ে গেছে। এরপরে আমাদের কি আছে? 2 অণু NaDH সমান সমান আমরা আগে পড়ছিলাম যে 1 অণু NaDH সমান সমান হচ্ছে 3 অণু ATP। তাহলে 2 অণু সমান সমান কত? 6 অণু ATP। তাহলে আমরা কি পাইলাম? যে এসিটাল কোষের মধ্যে আমাদের কত অণু ATP উৎপন্ন হলো? 6 অণু ATP এবং 2 অণু কি? কার্বন ডাই অক্সাইড। এখন যাও ক্রেবস চক্রের মধ্যে। ক্রেবস চক্রের মধ্যে যদি আমরা একটু হিসাবটাতে যাই, সেটা হচ্ছে কি এই যে আমাদের যে ইয়া ছিল না 2 অণু এসিটাইল কো, এই 2 অণু এসিটাইল কো এখানে এসে কি হবে? টোটাল পুরোপুরি এটা ভাঙবে। ঠিক আছে? এটা ভেঙে কি উৎপাদন হবে? 4 অণু অ্যাটিভ উৎপন্ন হবে। 6 অণু NADH উৎপন্ন হবে, 2 অণু FADH উৎপন্ন হবে, 2 অণু GTP উৎপন্ন হবে। তোমাদের এই দুইটা ওয়ার্ড নতুন আসতেছে আবার, FADH অথবা GTP। ঠিক আছে? এটা আমরা একটু বলতেছি একটু পরে। তাহলে এখন দেখো 1 অণু FADH সমান সমান কি? 2 অণু ATP আর 1 অণু GTP সমান সমান কি? 1 অণু কি আছে আমাদের ATP। তাহলে আমরা একটু শক্তিগুলো হিসাব করি। তাহলে এই যে এখানে 4 অণু ATP, এই যে এখানে 4 অণু ATP চলে আসছে। তাহলে 6 অণু NADH সমান সমান কত? 3 6 কত? 18 অণু ATP। আর 2 অণু FADH সমান সমান কত? আমরা এখানে নিচে দেখলাম কি 1 অণু সমান সমান 2 হয় যদি, তাহলে 2 অণু কত? 4 অণু ATP আর 2 অণু GTP সমান সমান কি? 2 অণু ATP। মানে এই যে নিচে এটা ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে তোমরা এখানে হিসাব করবা। ঠিক আছে? পরীক্ষাতে আসলে কিন্তু নিচের এই লাইনগুলো লিখতে হবে। তাহলে এখন নিট উৎপাদনের মধ্যে এখানে 8, এখানে কত? 6 অণু ATP, ঠিক আছে? 6 অণু ATP, তাহলে কত পেলা? 8 আর 6 কত? 14। আর এখন দেখো ক্র্যাশ চক্রের মধ্যে আমাদের সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় কি ক্র্যাশ চক্রের মধ্যে? আমরা এতে পড়ছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়ছিলাম যে সবচেয়ে বেশি সর্বাধিক শক্তি উৎপাদন হয় কোথায়? এই ক্র্যাশ চক্রের মধ্যে। এই যে ক্র্যাশ চক্রের মধ্যে দেখো 18 আর 2 4 কত? 22 আর 2 কত? 24। তাহলে এইখানে হচ্ছে কত? 24 অণু ATP। আর উপরে আছে আমাদের কত অণু ATP? উপরে আছে আমাদের আরো কত? আমাদের 14। তাহলে এই যে আমাদের 24 আর 14 মোট হচ্ছে কত? 38 অণু ATP। আর কার্বন ডাই অক্সাইড হিসাবটা আমরা একটু দেখি। 2 অণু কার্বন ডাই অক্সাইড আর এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড। টোটাল হলো কয় অণু? 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এই হিসাবটা গেল আমাদের 1 অণু গ্লুকোজ ভেঙে, আমাদের 1 অণু গ্লুকোজ ভেঙে কত? 38 অণু ATP উৎপাদন হইছে। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে 2 অণু গ্লুকোজ ভেঙে কত অণু ATP উৎপাদন হয়, এটা প্রক্রিয়ার মাধ্যমে দেখাও। তো যদি 1 অণু ভেঙে 38 অণু উৎপাদন হয় তাহলে 2 অণু গ্লুকোজের কথা বলে 2 দিয়ে গুণ করবা। 3 অণু গ্লুকোজের কথা যদি বলে তাহলে 3 দিয়ে গুণ করবা। কিন্তু সাবধান, ভিতরে কিন্তু কি 2 অণু নিয়ে কাজ করবা না। 2 অণু গ্লুকোজ নিয়ে কাজ করলে হিসাব মিলাতে পারবা না। 3 অণু নিয়ে কাজ করতে গেলে হিসাব মিলাতে তোমাদের কষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা শুরুতে কি করবা? 1 অণু গ্লুকোজ দেখাইবা, কিন্তু যদি 2 অণু বা 3 অণুর কথা বলে লাস্টে জাস্ট খালি গুণ করে দিবা। তাইলে হবে। আচ্ছা এখন দেখো তোমাদের যে কথাগুলো বলছে এখানে, এটি একবার এক করে পড়ে নিবা, তাইলেই হবে। আমি একটু একটু মাঝখানে মাঝখানে বলে দিই। সেটা এখন করতে গেলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু আমরা মূল কথাগুলো বলে ফেলছি। ঠিক আছে? ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো প্রথম যে বিষয়টা আছে কি আমাদের বিশেষ করে কি আছে? এই যে পাইরুভিক অ্যাসিড উৎপাদন হবে। ঠিক আছে? পাইরুভিক অ্যাসিড সংকেতটা পড়বা। আর এই যে এখানে দুই অণু ভেঙে কি উৎপন্ন হইতেছে পুরাটাই এখানে পড়বা। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বিষয় বলতেছি, এই যদি পরীক্ষাতে বসে বলে যে ছক আকারে দেখাও তাহলে এটা দিবা, ছক আকারে আসলে এটা দিবা, ছকটা দিবা আর এই নিচে কথাগুলো লিখে দিবা। ঠিক আছে? গণিতের মতো ফুল মার্ক পাইবা। আর যদি বলা হয় যে তোমরা একা দেখো প্রবাহ চিত্র, এটার নাম হচ্ছে প্রবাহ চিত্র। ঠিক আছে? প্রবাহ চিত্রটা সহজ। ওইখানে আমরা কি বলছিলাম প্রবাহ চিত্রের মধ্যে? যে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু কি হয়? পাইরুভেট উৎপন্ন হয়। তাহলে এই যে এক অণু গ্লুকোজ ভেঙে এই দিকে এক অণু পাইরুভেট অ্যাসিড, এইখানে এক অণু পাইরুভেট অ্যাসিড দেখাইছে। ঠিক আছে? তাহলে এক অণু পাইরুভেট অ্যাসিড ভেঙে কি হবে? এক অণু এসিটাইল কো, এক অণু পাইরুভেট অ্যাসিড ভেঙে এসিটাইল কো সৃষ্টি হবে। কারণ আমরা কেমনে জানি যে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভেট অ্যাসিড, পরে আবার কি দুই অণু এটা এই যে এখানে বিক্রিয়ার সব শক্তিগুলো মাঝখানে দেখাইছে আর সাইডে। এটা একটু ভালো করে দেখলে তোমরা নিজেরা এমনি বুঝতে পারবা। এরপরে আমরা যাব প্রভাবকগুলোর মধ্যে, যে প্রভাবকগুলো আছে প্রভাবকগুলোর মধ্যে যাব। তো প্রভাবকগুলোর মধ্যে যদি যাই, একটু ওই অবশেষণটা পড়ি। অবশেষণের মধ্যে ধাপ হচ্ছে কয়টা? একটা হচ্ছে কি কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর একটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি যে প্রথম যে ধাপটা আছে বিশেষ করে অসম্পূর্ণ জারণ, এখানে গ্লাইকোলাইসিস বিক্রিয়া একেবারে সবচ্ছাষণে যেভাবে ঘটছে অবচ্ছাষণে কি হবে? একেবারে সেম সেভাবেই কি হবে? গ্লাইকোলাইসিস বিক্রিয়া ধাপটা ঘটবে। এরপরে আসলে আর কিছু করবে না, আমাদের পাইরুভিক অ্যাসিডের যেটা আছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ করবে। ঠিক আছে? এই যে দেখো আমাদের কি গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে আমরা কি পাইছিলাম? পাইরুভিক অ্যাসিড উৎপাদন হয়েছিল। এই পাইরুভিক অ্যাসিড কি হবে? এখানে এসে কি হবে? এনজাইমের সহায়তায় কার্যকারিতা ভেঙে পাইরুভিক অ্যাসিড ভেঙে কি হবে? কার্বন ডাই অক্সাইড এবং ইথিল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে? আর কিছুই না। এটা খুব ভালো করে বলবা। এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপচয়ন অণুর মধ্যে এখনো কি গ্লুকোজ ভেঙে কয় অণু এটিপি উৎপন্ন হয়? 2 অণু এটিপি উৎপাদন হয়।
ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম যে সপাচ্যূষণের ধাপ ৪ টা, অপাচ্যূষণের ধাপ হচ্ছে কয়টা? ২ টা। এখানে কি হয়? গ্লুকোজ ভেঙে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ করবে, আরেকটা হচ্ছে পাইরুভেট অ্যাসিড ভেঙে এই ২ টা পদার্থ উৎপন্ন হবে। এখন আমরা যাই প্রভাবগুলা নিয়ে যদি আলোচনা করি। এইখানে প্রভাব কয় প্রকার? ২ প্রকার। একটা বাহ্যিক প্রভাব আর হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাব। তো বাহ্যিক প্রভাবগুলো এর মধ্যে দেখো, প্রথম কথাটা বলছে তাপমাত্রা। তাপমাত্রা কত থেকে? ৪০ থেকে ৪৫ এর মধ্যে সবচেয়ে ভালো হয়। এর কম বেশি হলে সালোকসংশ্লেষণের হার কি হবে? বিশেষ করে শ্বসনের হার কমবে। অক্সিজেনের যে কথাটা বলছি, অক্সিজেন মাস্ট বি লাগবে। অক্সিজেন ছাড়া কি হবে না? আমাদের সমাজ-শাসন পূর্ণভাবে চলতে পারে না। অক্সিজেন খুবই উপস্থিতি খুবই প্রয়োজন। কার জন্য? সমাজ-শাসনের বেলায়। অপচয়শনে লাগে না। এরপরে যাও পানি। পানি কি করে? বিশেষ করে বিক্রিয়াটাকে স্বাভাবিক কি করে? গতি বজায় রাখে। আচ্ছা, এরপর হচ্ছে আলুর কথা বলছে এখানে। এটা বলবো আলুর উপস্থিতিতে একটু কি হয়? শ্বসনের হার একটু বাড়ে। কার্বন ডাই অক্সাইডের কথা বলছে যে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার একটু কমে যাবে। ঠিক আছে? তার মানে বললাম তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলু, কার্বন ডাই অক্সাইড এটা। এরপরে অভ্যন্তরীণ প্রভাবগুলোর মধ্যে যদি যাই আমরা, অভ্যন্তরীণ প্রভাবগুলোর মধ্যে খাদ্যদ্রব্য লাগবে, মানে খাদ্যবস্তু, শ্বসনিক বস্তু যেগুলো আছে। এই শ্বসনিক বস্তু কিভাবে বিশেষ করে শ্বসনিক বস্তু ভেঙে কি করে? আমাদের এগুলা নিয়ন্ত্রণ করে। তারপর বিভিন্ন এনজাইমের কথা বলছে যে এনজাইমের কি করে? বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। কোষের বয়স, কোন কোষগুলোতে বেশি হয়। ঠিক আছে? আমাদের এইখানে দেখো একটা ব্যতিক্রম, বিশেষ করে আমাদের কি হয়? ইয়াতে বাহ্যক কোষে হয়। ওই প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে কি হয়? বয়স্ক কোষ থেকে সালোকসংশ্লেষণের হার বেশি হয়। মানে অল্প কোষে কি হয়? শ্বসনের হার বেশি হয়। অজৈব লবণের কথা বলছে, কুশস্থ কি পানির কথা বলছে। এখন দেখো শ্বসন প্রক্রিয়ার যে গুরুত্বের কথাটা বলছে তোমাদের এখানে, শ্বসন প্রক্রিয়ার যে গুরুত্বটা আছে আমাদের, এই গুরুত্বটা আমরা যদি বলতে যাই তাহলে এখানে কি একদম একেবারে মোটামুটি হবে একটা কি ওই যে গুরুত্ব অপরিসীম একেবারে গদবান্ধে লিখে রাখছি। ঠিক আছে? এটা একবার করে পড়বা, তবে গুরুত্বটা তোমরা এইখান থেকে আমি একটা নতুন তোমাদের গুরুত্ব দিয়ে দিচ্ছি, এই গুরুত্বটা পড়বা। ঠিক আছে? শ্বসন প্রক্রিয়া আমরা এখানে আসতেছি একটু পরে, এই যে শ্বসনের গুরুত্ব। যে প্রক্রিয়ায় শ্বসন কি যে কোনো জীবের জীবনের প্রক্রিয়ায় শ্বসনের গুরুত্ব অপরিসীম। শ্বসনের গুরুত্ব সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? দেখো, দেহের শক্তি সরবরাহ করে কে? শ্বসন প্রক্রিয়া। এই পয়েন্টটা লিখবা। দেহের শক্তি সরবরাহ করে। খাদ্য প্রস্তুত মানে আমাদের কি করে? শ্বসন প্রক্রিয়ার মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্বসন প্রক্রিয়ায় ব্যবহৃত খাদ্য ব্যবহৃত হয় এবং খাদ্যদ্রব্য উৎপন্ন করে। ঠিক আছে? এটা পড়বা। তারপরে আছে গিয়ে খনিজ লবণ পরিশোষণ করে। কোষের দৈহিক কোষ বিভাজন এবং কি দৈহিক বৃদ্ধি ঘটায়। এনজাইম এবং কি জৈব অ্যাসিড উৎপাদন করে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডকে কি করে? এটা ভারসাম্য রক্ষা করে। শিল্পে বিভিন্ন ধরনের কি হয়? বিভিন্ন কি আছে? মদ, সিরকা এগুলা উৎপাদন হয়। তোমাদের বইয়ের মধ্যে বইয়ের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে এই কথাগুলাই বলছে আমাদের, যে বিশেষ করে অবশোষণের মধ্যে আমরা বিশেষ করে ইস্টের সহায়তায় কি মদ, অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় এবং কি পনির, দই যেটা তৈরি করতেছি এটা সম্পূর্ণ অবশোষণের ফল। ঠিক আছে? ইথাইল অ্যালকোহল এগুলো আমাদের লাগবে। এরপরে আমরা যদি যাই, হ্যাঁ সেটা হইছে এরপরে আমাদের কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমরা একটু ইয়াতে দেখি। সেটা হচ্ছে কি আমাদের পার্থক্যের মধ্যে কি অবশোষণের পার্থক্য তো আমরা তোমাদেরকে বলছিলামই যে এখান থেকে লিখে ফেলার জন্য। এরপরে আমরা দেখি সালোক সংশ্লেষণ এবং শোষণের পার্থক্য, এটা খুবই পরিমাণে আসে। সালোক সংশ্লেষণ এবং শোষণ এই প্রক্রিয়ায় কি আলোক শক্তি রাসায়নিক স্থির শক্তিতে পরিবর্তিত হয়। এখানে কি হয়? রাসায়নিক যে শ্বসনে কি হয়? রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তর ঘটে। খাদ্য সঞ্চিত থাকে, খাদ্য নির্গত শক্তিকে নির্গত হয় এবং কোন জায়গায় সূর্যালোকের উপস্থিতিতে দিন রাতে ২৪ ঘন্টা হয়। এটা তোমরা একটু কষ্ট করে মানে বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখে রাখো। এটা খাতার মধ্যে লিখে রাখো, এই দিয়ে পরীক্ষাতে অনেক সময় আসে। আর এগুলো বোঝানোর মতো কিছু নেই, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। দেখো এখানে কোনো কিছুই বোঝানোর মতো নাই। বিশেষ করে একবার ভিডিওটা পজ করে এগুলো লিখে রাখো। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। তারপরে ক্লোরোপ্লাস্টের কথা বলা হয়েছে, উদ্ভিদের যে এগুলো আছে কোন জায়গায় ঘটে। ঠিক আছে? তাহলে এইটা তোমাদের একটু দেখে রাখো, তাহলে লিখলেই হবে। তাহলে আমাদের এর সাথে সাথে কি বিশেষ করে চতুর্থ অধ্যায় শেষ। চতুর্থ অধ্যায়টা আমরা ওই পরবর্তী যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ে আমরা কি করব? পড়বো।